আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে তারেক রহমানের চীন সফরের পর ভারতীয় মিডিয়ার উদ্বেগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদেরকে পাবো বলেই প্রত্যাশা করছি। থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত, আপনাদের মতামত লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এখন দিল্লিতে। চীন সফরের তাৎপর্য, এর প্রভাব এবং ঢাকার পরবর্তী প্রভাব বা পরবর্তী পরিকল্পনা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি ভারতের গণমাধ্যমগুলোতে। তারেক রহমানের চীন সফর ভূ রাজনীতিতে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মোড় এবং ভারতের জন্য উদ্বেগের কারণ হিসেবে ব্যাখ্যা করছে দেশটির মূলধারার গণমাধ্যমগুলো। তাদের প্রতিবেদনে মূলত ঢাকা বেইজিং এর নিরাপত্তা, অর্থনীতি ও ভৌগোলিক প্রভাবের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে মংলা বন্দর, তিস্তা প্রকল্প, বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোর এবং সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নয়াদিল্লির কৌশলগত উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বিশ্লেষণে এটি দেখাচ্ছে যে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেটি এখন ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এর কোনো পরিবর্তন হয়নি। দেশটির অন্যতম প্রভাবশালী গণমাধ্যম বা সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের ভারতের প্রথাগত কূটনৈতিক চর্চাকে এড়িয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কেন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং চীনকে বেছে নিলেন তা নিয়ে দীর্ঘ বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা প্রকল্প ভারতের কাছে সংবেদনশীল, কারণ নদীটি পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এর অবস্থান শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স এর খুব কাছাকাছি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ স্থল হচ্ছে এই করিডোর। ফলে সেখানে চীনের যে কোনো ধরনের উপস্থিতি নয়াদিল্লির জন্য উদ্বেগ তৈরি করে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে যে বাগেরহাটের মংলা বন্দরের পাশে ১১০ একর জমিতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ইপিজেড গড়ে তোলার চূড়ান্ত চুক্তি করেছে চীন বাংলাদেশ। এই কৌশলগত বন্দরে ভারতের প্রভাব কমিয়ে চীনের প্রবেশকে নয়াদিল্লি তাদের ভৌগোলিক বলয়ে একটি বড় ধরনের ঝুঁকি হিসেবে দেখছে। বাংলাদেশের নজর চীনা যুদ্ধ বিমানের উপর ভারত কেন কড়া নজর রাখছে শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ চীনের কাছ থেকে ২৪টি যে 10CE অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, আর এটি বাস্তবায়িত হলে পাকিস্তানের পর এই মডেলের দ্বিতীয় বিদেশি ব্যবহারকারী দেশ হবে বাংলাদেশ, যা ভারতের সামরিক ও নীতি নির্ধারক মহলে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে বলে এনডিটিভি জানাচ্ছে। এনডিটিভি আরো বলছে যে ভারতের ক্ষেত্রে দুটি ঘটনা রয়েছে যার উপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে। যদি চুক্তিটি সম্পন্ন হয় এবং বিমানগুলো শেষ পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়, তবে সেগুলো কোথায় রাখা হবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশটির আরেক দৈনিক পত্রিকা ইন্ডিয়া টুডে তাদের শিরোনামে সরাসরি প্রশ্ন তুলেছে যে ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প চীনের কাছে হারালো, এতে দিল্লির কি উদ্বিগ্ন হওয়া উচিত? প্রতিবেদনে বলা হচ্ছে, এটি শুধু একটি অর্থনৈতিক প্রকল্প হাতছাড়া হওয়ার ঘটনা নয়, বরং ভারতের পূর্ব উপকূলের কাছাকাছি চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতির পথও খুলে যেতে পারে। অপরদিকে চীনের বাণিজ্যিক বিনিয়োগ সামরিক উপস্থিতিকে নতুন মাত্রায় রূপ নিতে পারে এমন প্রমাণ না থাকলেও বিদেশি বন্দরে বিনিয়োগকে গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমে ব্যবহার করার নজির রয়েছে। ভারত কি তাহলে সেই উদ্দেশ্যেই আমাদের মংলা বন্দরকে এতদিন ব্যবহার করতে চাচ্ছিল? বা মংলা বন্দর এখন চীন পাবার কারণেই কি আসলে দিল্লি এতটা উদ্বিগ্ন? এই প্রশ্নগুলো কিন্তু প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সহযোগিতার রূপরেখা তৈরি করতে এবং অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী বেইজিং। এছাড়া আউটলুক, নিউজ 18, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তারেক রহমানের চীন সফরের বিষয়টি উঠে এসেছে। বিশ্লেষকরা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে
এই বুঝাতে চাচ্ছেন যে দিল্লির মূল মাথা ব্যথা বাংলাদেশ বা চীনের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে নয়, বরং ভারতের একদম ঘরের কাছে বেইজিং এর এই ভৌগোলিক ও কৌশলগত নিরাপত্তার বিস্তার নিয়ে। প্রিয় দর্শক, এরকম যে একটি বিস্তার হবে এটা কিন্তু আগে থেকেই অনেকটা ঠাহর করছিল দিল্লি। কিন্তু এই ধরনের অনুমানের পর বা গোয়েন্দা তথ্য পাবার পরেও দিল্লি কি আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের কোনো চেষ্টা করেছে? এই প্রশ্নও কিন্তু তুলে ধরেছেন ভারতের গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষক। পাশাপাশি ভারতের বিরোধী রাজনীতিকরা এটা বলছেন যে দিল্লির সরকার হেলায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হারিয়েছে। এর অর্থ হচ্ছে দিল্লি যদি আন্তরিকভাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক পুনর্গঠন করার ব্যাপারে আগ্রহী হতো, তাহলে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করত। বিরোধী রাজনীতিকরা বলছেন এক্ষেত্রে পুরোপুরি ভারতের বর্তমান বিজেপি সরকার ব্যর্থতা দেখিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীরও দায় রয়েছে। তাদের মতে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর সেই গণ অভ্যুত্থানকে সহজভাবে মেনে নেয়া, গণ অভ্যুত্থানে জনগণের অভিপ্রায়কে স্বীকৃতি দেয়া প্রয়োজন ছিল দিল্লির, কিন্তু সেটি না করে বরং দিল্লি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের তরফ থেকে বারবার শেখ হাসিনার প্রত্যার্পণ বা বাংলাদেশে ফিরিয়ে নেয়ার ব্যাপারে নানা চিঠি দুতিয়ালি করার আগ্রহ দেখালেও দিল্লির পক্ষ থেকে একদম নিস্তব্ধতার ভূমিকা অবলম্বন করা হয়েছে। এটাকেও নেতিবাচক হিসেবে দেখছেন কংগ্রেস, এরপর তৃণমূল কংগ্রেস, বামপন্থী রাজনৈতিক সংগঠন, ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলগুলো। শশী থারুর এ প্রসঙ্গে বলেছেন যে দিল্লিকে অবশ্যই বাংলাদেশ নীতির ক্ষেত্রে আত্মসমালোচনা বা পুনর্বিবেচনা করতে হবে, নইলে ভবিষ্যতে পুরোপুরিভাবে ঢাকা দিল্লির হাতছাড়া হয়ে যেতে পারে। তো এইরকম যখন ভারতীয় গণমাধ্যমগুলোর বিশ্লেষণ, তখন আমরা বেইজিং এর গণমাধ্যমগুলো ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখাচ্ছে। ব্যাপক আশাবাদ প্রকাশ করছে বেইজিং এর গণমাধ্যমগুলো। বেইজিং এর গণমাধ্যমে বিভিন্ন ধরনের বিশ্লেষণ প্রকাশিত হয়েছে তারেক রহমান এবং শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর। বিশেষ করে আজকে, গতকাল বেশ কটি গণমাধ্যমে এই বিষয়ে দীর্ঘ প্রবন্ধ ছাপা হয়েছে, দীর্ঘ বিশ্লেষণ করা হয়েছে। এই বিশ্লেষণগুলোতে বলা হচ্ছে যে এতদিন বেইজিং এবং ঢাকার সম্পর্কে স্থবিরতা ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পর সেই স্থবিরতা কেটে গিয়েছে। নতুন উচ্চতায় ঢাকা বেইজিং এর সম্পর্ক পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। বিশেষ করে এই উপমহাদেশে মানে দক্ষিণ এশিয়ায় চীনের সামগ্রিক উপস্থিতি, সামরিক সক্ষমতা এবং অর্থনৈতিক বিস্তৃতির ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বলেও তারা উল্লেখ করে এই কথাই বলতে চাচ্ছে যে চীন দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরকে ঘিরে যে ব্লু ইকোনমির কথা বলছিল এতদিন ধরে, সেই ক্ষেত্রে নতুন দিগন্তে পা রাখলো, মানে আশা জাগা নিয়ে বিশ্লেষণ করেছে বেইজিং এর গণমাধ্যমগুলো। সামগ্রিক দিক মিলিয়ে আমরা যদি তারেক রহমানের এই সফরকে বিশ্লেষণ করি, তাহলে দেখব যে বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে বাংলাদেশের স্বার্থে আমরা এক চুলো ছাড় দেইনি। বলা যায় যে উইন উইন সিচুয়েশনে বেইজিং এর সঙ্গে ঢাকার সম্পর্ক নতুন করে পুনঃস্থাপিত হতে যাচ্ছে। অন্যদিকে দিল্লি সবসময় আমাদের উপর দাদাগিরি বা আগ বাড়িয়ে এমন এমন নীতি চাপিয়ে দিয়েছে যেগুলোর কারণে জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরো বেড়েছে। দেখুন, গত নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের উপর একটা জরিপ করা হয়েছিল। সেই জরিপে ভারত স্পষ্টভাবে লক্ষ্য করে যে দেশটিতে মানে আমাদের দেশে ব্যাপকভাবে ভারত বিরোধী মনোভাব এখন বহাল বা প্রবহমান। তো সেই পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কিন্তু নতুন সরকার আসার পরেও দিল্লির পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি, বরং আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদকে দিল্লি বিমানবন্দরে হেনস্থা করা হলো। এরপর নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী আসার পর বিতর্কিত মন্তব্য করলেন, পুশ ইনের ঘটনা অব্যাহতভাবে চলছে। দুই দেশের মধ্যে যে নানা ধরনের অসম্পাদিত বিষয় রয়েছে সেগুলোর সম্পাদনের জন্য কোনো উদ্যোগই আমাদের প্রতিবেশী রাষ্ট্রটির পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। ফলে সম্পর্ক উষ্ণতার দিকে যাওয়ার ক্ষেত্রে আরো প্রতিবন্ধকতা, আরো জটিলতা তৈরি হচ্ছে। তবে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর আমার কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশে ভারতীয় লবি এখন দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানকে দিল্লি সফর করাতে চাচ্ছেন। তাদের পক্ষ থেকে এই ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে যে চীন সফরের পর অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর করা উচিত, কারণ এতে কূটনৈতিক একটা ভারসাম্য তৈরি হবে এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নিয়ে ভারত সহ অন্যান্য রাষ্ট্র যা আশা করে সেটার দিকে এগিয়ে যাবে ঢাকা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আপনাদের মতামত কি আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।